হঠাৎ সেখানে শঙ্কর খ্যাপা বসে আছে। এমনিতে তো ওনারা রাতে রাতে আসতেন, শুনেছি যা। শঙ্কর খ্যাপা এসছেন, সবাইকে পাথর ছুঁড়ছে। শঙ্কর খ্যাপা ছুঁড়ছেন আমাদের বাসের সবাইকে। এবার মা আর আমি গেছি, মানে অবিশ্বাস্য এগুলো। 14 হয়ে গেছিল বিলুরুমে, দেখছে 2 হয়েছে। তো এই তো মিরাকেল হয়ে গেছে। আমার কাছে খুব কম হয়েছে, কিন্তু হয়েছে মানে এগুলো খুব প্রমাণিত। আপনি ভগবানকে দেখতে পান না, তার অনুভূতি বোঝেন। আমরা স্পিরিটকে দেখতে পাই না, আত্মাকে দেখতে পাই না সব সময়, কারণ প্রত্যেকটা মানুষেরই রাস যা, তাতে সবাই দেখতে পারে না। একটা কথা জানেন তো কি, যে আপনার সাথে যতক্ষণ না হবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তা একজন কাকিমা বলতো, আমার বাবা বিয়ে থা হয়নি, সে বৃদ্ধ হয়েই ওখানেই মারা গেছে, মুড়ি ভাজার কাজ করতো। মারা যাওয়ার পর ওই দোরগোড়াটায় বসে থাকতো। তো একদিন আমাদের বাড়িতে একজন এসছে, ঠাকুমা মারা গেছে 84 সালে। কথা বলছে টিউবলাইট দেওয়ালে, কথা বলতে বলতে বাবা কাঁদছে। কথা বলতে বলতে দেখছি টিউবলাইটটা, চলন্ত টিউবলাইট খুলে গেল, ঝুলছে এভাবে এভাবে ঝুলছে, বেরোচ্ছে বাথরুম থেকে, দেখছে। সেই দিনই মাঝরাত্রে দেখছে আমরা এই ঘরে বসে পড়াশোনা করছি, ওই ঘরে, কিন্তু এই ঘটনাটা না আমার চোখের সামনে ছবির মতো হয়ে আছে। দরজার আড়াল থেকে এতটা রানিং স্পেসের কাছে দেখছি। আত্মা তো সব জায়গায় আছে, কিন্তু ঘটনা দুর্গাপুরে বা এই কেষ্টপুরে খুব বাজেভাবে ব্যাপারটা হয়েছিল। ভয় বলছে না, কিন্তু ঘরে একটা মানে এইরকম খারাপ জিনিস হলে তো একটা অসুবিধা। বলছে শুধু মাথা। অনেক রাত হয়েছে, মেসেজ করেছে, ফোনটা পাশে ছিল। বলছে বৌদি, দেয়াল আলমারিটা কেউ ঘুষি মারছে। গরমকাল, মাটিতে বসে আছি দুজনেই, ঘরে কিন্তু থার্ড পার্সন কেউ নেই। যখন আমি প্রিকশনগুলো বলছি, আমার পিঠে জোরে মারলো। বাবা, শীতকাল, হনুমান চালিসা চালানো হয়েছে। আপনি ভাবতে পারবেন না, চোখের সামনে দেখা, কোয়াইট নর্মাল। কেষ্টপুরের ঘটনাটা মানে বীভৎস ঘটনাটা। আমরা ছোট ছিলাম তখন, তারাপীঠ, বক্রেশ্বর, কামারপুকুর, এগুলো বাসে করে ওই 2 দিন, খুব বেশি হলে 3 দিন মানে যাওয়া হতো। ঘন ঘনই পাড়া থেকে ছাড়তো। মা যেই শুনতো তারাপীঠ যাওয়া হয়েছে, মা এক পায়ে, আর আমি ছিলাম চেলা মায়ের। মানে আমি ছোট, আর দ্বিতীয়ত আমি ঘরে একা থাকবো, মেয়ে মানুষ, তো দাদা অতটা দেখতে পারবে না পারবে, তো মা নিয়ে চলে যেত। তো তারাপীঠে গিয়ে এরকম, তখন জঙ্গল, মানে কি বলবো, মানে একদম ঘন জঙ্গল, মানে লোক দেখা যেত না। রাত্রেবেলা যদি শ্মশানে যাওয়া হয়েছে, সন্ধেবেলা, রাত্রেবেলাও নয়, 6টা 6:30, মানে ঘুটঘুটে মরা পড়ছে বা যা কাজ করছে, কিন্তু এক পাশের লোককে দেখা যেত না, এত জঙ্গল। এখন তো কোন সময় কথা বলছেন, মানে সাল হিসাবে যদি ধরা হয় আনুমানিক? সাল 78, 80, এরকম। হ্যাঁ, ছোটই আমি তখন। একবার কি হয়েছে, আমরা তারাপীঠ গেছি, একবার লোক গেছি, হঠাৎ সেখানে শঙ্কর খ্যাপা বসে আছে। এমনিতে তো ওনারা রাতে রাতে আসতেন, শুনেছি যা। তো আর রাতে রাতেই, ভোর রাতেই বেরিয়ে যেতেন, এই সাধারণ মানুষ ধরবে বলে। এবার শঙ্কর খ্যাপা এসছেন, আমার কাছে তো সবাই এক, আমি তো চিনিও না। সব নেমে হুড়ু হুড়ু করে সব যাচ্ছে, সবাইকে পাথর ছুঁড়ছে, মানে এরকম চাই চাই পাথর। শঙ্কর খ্যাপা ছুঁড়ছেন আমাদের বাসের সবাইকে। আচ্ছা, এক বাস লোক গেছে। এবার মা আর আমি গেছি, মানে অবিশ্বাস্য এগুলো। তারা বলছে পাথরগুলো, পরে বলছে যে পাথরগুলো আমাদের গায়ে লাগেনি, মনে হতো কাগজের টুকরো ছুঁড়েছে। অত চাই পাথর, বড় বড় পাথর, হ্যাঁ বড় বড়, ছোট ছোট, যাই যেমন ছিল ওনার পাশে তাই দিয়ে ছুঁড়ে মারছে। মরার পুলির মধ্যে ওই রাখা, কারণ রাখা, ওনারা তো কারণ বলে, খাচ্ছে, বিড়ি খাচ্ছেন, আর একজন পাশে কেউ সেবক টেবক বসেছিলেন। তো আমি আর মা গেছি, কিন্তু আমি ভয় পাচ্ছি, পাথর ছুটছে। মা বলছে চল না, আমাদের আটকালো না, আমাদের পাথরও ছুড়লো না, কিছু করলো না, উল্টে ওই শুকনো নারকেল কিছু, ওই গজা টজা হবে হয়তো, তো সেইগুলো মাকে দিল, বললো খা খা। আর মার মাথায়, আমার মাথায় কি আশীর্বাদ করছে, মানে সেটা না দেখলে বিশ্বাস হবে না। এবং ওই প্রসাদটা দিলেন, আর মা দেখছি কাঁদছে না, কিন্তু চোখ দিয়ে মার খুব জল গড়ছে, যে কান্না যেটা, সেই কান্না নেই।
আমি দেখছি, কারণ আমি কিছু বলতেও পারছি না, মানে এমন একটা মাকে দেখছি ওরকম, মা কাঁদছে হাউ হাউ করে, আর চোখ দিয়ে না গড় গড় করে জল গড়াচ্ছে। মা প্রণাম করলো, আমি প্রণাম করলাম, প্রণাম করে আবার আসবি আবার আসবি, এইরকম মানে আমরা না অবাক। আমাদের সাথে কথা বলছেন আর কেউ কেউ খারাপ লাগছে যে আমরা এসে একটু প্রণাম করতে পারছি না, আসতে চাইছে, আবার আসছিস বলে পাথর ছুটছে, মানে তাদের আসতে দিচ্ছে না। আসতে দিচ্ছে না। আমি মানে এটা না একটা অবিশ্বাস্য, চোখে যারা দেখেনি, যারা দেখেছে তারা বলছে তোমরা কি করলে গো যে তোমরা যে গেলে। মা বলছে কি আবার করবো, তোমরা ঢুকলে আমিও ঢুকলাম। বলছে তোমাদের তো মারলো না। আমি বললাম, হ্যাঁ সেটা দেখলাম, কি করে জানবো, আমরা তো সাধারণ, ওরা যা আমরাও তো তাই। কিন্তু আমি নিজের চোখে এগুলো দেখেছি যে আমার মাকে মানে মাথায় আশীর্বাদ করলো, আবার বললো আবার আসবি। বিশেষ করে শঙ্কর খেপা তো মানে লোকচক্ষুর আড়ালেই বেশি থাকতেন, সাধারণ মানুষের জ্বালাতনে। হ্যাঁ, অনেক মানুষ অনেকভাবে ওনাকে ব্যবহার করেছে, এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম আগে। আর সেখানে আপনাদের দুজনের এই যে অভিজ্ঞতা, শঙ্কর খেপা সরাসরি আশীর্বাদ ধন্য আপনারা, এটা খুবই দুর্লভ একটা অভিজ্ঞতা। আমার জন্ডিস হলো, জন্ডিস হয়েছে 72 ঘন্টা টাইম দিয়েছিল ডাক্তারে, মানে এত বাড়াবাড়ি হয়ে গেছিলো। মা হঠাৎ বলছে বাস ছাড়ছে, আমাকে নিয়ে বললো তারাপীঠ যাবে। তো বাবা যেমন অ্যাজ ইউজুয়াল, বাবা বলছে যাও না ঠাকুরের মন্দিরে, যদিও সুস্থ হয়ে যায়। তো জবাব দিয়ে দিয়েছে। হসপিটাল থেকে নিয়ে এসে সারা রাত বাসে চেপে ভোরের দিকে বাসে নামলাম, নেমে মন্দিরে ভোরের আরতি দেখলাম, পুজো দিল মা, দেখে শ্মশানে ঘুরলাম। তো আমার মনে আছে, মানে আমি ঘরে চলতে পারতাম না, কিন্তু পুরো শ্মশানটা ঘুরছিলাম এবং মায়ের মন্দিরে পুজো দিলাম, প্রসাদ খেলাম, ঘরে এলাম। তার 2-4 দিনের মাথাতেই দেখছি আমার গায়ের রঙটা না সেই সোনার মতো হয়ে গেছিলো, হলুদ। হ্যাঁ হলুদ। সেটা থেকে না আস্তে আস্তে রঙটা কেমন লাগছে। মা বলছে একবার টেস্ট করলে হয় না। বাবা বলছে যে এই তো কদিন আগে করানো হলো, তো দেখো করিয়ে বিলিরুবিন কতটা? হ্যাঁ বিলিরুবিন কত আছে। দেখছে আমার 14 হয়ে গেছিলো বিলিরুবিন, দেখছে 2 হয়েছে। বাবা, 14 থেকে 2? হ্যাঁ, ডাক্তারও বললেন তখন, তো এই তো মিরাকেল হয়ে গেছে। সত্যি যাকে জবাব দিয়ে দিয়েছে, 72 ঘন্টা টাইম দিয়েছে। একটা ওই হসপিটালে না, একটা মেন হসপিটালে একটা পিঙ্ক রঙের কার্ড দিত, যদি মানে বেশি সিরিয়াস পেশেন্ট হতো, যখন খুশি আসতে পারে, হ্যাঁ ইমার্জেন্সির জন্য। বলছে এটা তো মিরাকেল কি করে হলো, এটা তো মিরাকেল হয়ে গেছে, মেয়ে আপনার অনেক সুস্থ, বাড়ি নিয়ে যান, এখন কিছুদিন লাগবে এটা কমতে, রেস্টে থাকবে। তো এইরকম ঘটনা আমার সাথে হলো। তো তখন তো আমি ছোট, তো মা ওই কী করতো, মানে বাবাও করতো, বাবাই বেশি করতো। ভারসন সঙ্গের পুজোর নিয়ম হচ্ছে ওই পাদুকা থাকে, খড়ম, তো আমাদের তখন ছিল না। আমার বাবা আশ্রমে চিঠি পাঠিয়েছেন গুরুদেবকে, মানে বাবার গুরুদেব, আমার গুরুদেব, আমার মায়ের দাদা সব এক, মন্ত্র আলাদা, গুরুদেব সব এক। স্বামী সচ্চিদানন্দজি, উনি এখন তো দেহরক্ষা নিয়েছেন। ওনার কাছে চিঠিটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু বাবা মারা যাওয়ার আগেও বাবার কাছে আমি দেখেছি। চিঠিটায় লিখেছেন গুরুদেব যে তোর তো ঘরে খড়ম নেই। তো আমার বাবা কী করতো, গ্লাসে এভাবে আঙুল দিয়ে পরমানন্দজির পায়ে ঠেকাতো এবং ওই চরণামৃত হিসাবে আমরা খেতাম, সেবন করতে। তোর তো ঘরে খড়ম নেই, এটা লেখা আছে, তো তুই যেভাবে করিস তাই খাওয়া ঠিক হয়ে যাবে। কোথায় কলকাতা, কোথায় দুর্গাপুর, গুরুদেব ওখানে বসে আছেন। আমাদের ঘরে খড়ম আছে কি নেই, কারণ মা কেনেনি, আর ছোট তাকের মধ্যে ঠাকুরকে রাখা আছে, কোয়ার্টারের ঘর, সেখানে তাকও ছোট, আরও জিনিসপত্র ঘরে যা হয়, 4 জন আমরা আছি। বিশাল আড়ম্বর করেও পুজো হতো না, সিংহাসনও ছিল না, ঠাকুরের একটা কাপড়, সুন্দর কাপড় পেতে ঠাকুরকে বসানো হতো। কিন্তু উনি এই কথাটা লিখেছিলেন, যে আমার বাবা লিখে পাঠিয়েছিল যে এরকম ছেলে মেয়ে জন্ডিস, দাদার আগে হয়েছিল, তারপরে আমার হলো। তো চিন্তা করছে বাবা, বলছে তোর ঘরে খড়ম নেই, তা তুই যেভাবে করিস ওইভাবেই করবি, করে কর, জন্ডিস সেরে যাবে। কল্পনার জগতে নয়, বাস্তব জগতে আমরা যদি এগুলো ভাবি, এর কোনো, যদি আপনি বলেন যুক্তি, যেটাকে সায়েন্স বলে, যুক্তি ছাড়া সায়েন্স এক পা চলে না, আপনি কোনো যুক্তি আনতে পারবেন না। কিন্তু
আধ্যাত্মিক জগতে এগুলো অতি স্বাভাবিক এবং সাবলীল ঘটনা। হ্যাঁ, এই যে যারা বলেন যে এইগুলো অবাস্তব, আপনি ডাক্তার বলুন, নাসাই বলুন, তেনারাও এনার্জি ইউজ করছেন, তেনারাও অনেক বড় বড় স্টোন ইউজ করছেন, তেনারাও এলিয়ানকে ইউজ করছেন, তেনারাও এনার্জিকে করছেন। তফাৎ শুধু হয় কি স্পিরিচুয়াল দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে বলে। তো আধ্যাত্মিকেরও তো একটা এনার্জি আছে, এনার্জি চোখে দেখার মতো। তো সেই সৌভাগ্য তো আর সাধারণ মানুষকে ভগবান দেয়নি, তার জন্য তো অনেক অনেক পরিশ্রম করতে হবে, তবে আপনাকে ওই জায়গা আপনি দেখতে পাবেন। কারণ এমনিতে এনার্জি যদি সায়েন্স নিয়ে বলেন, আপনার যে রেস বেরোয়, রেস তো এভাবে বেরোয়। তো রেস যখন আপনার এভাবে বেরোবে, তো আপনি সেটা দেখবেন কি করে? সে দেখার তো চোখ থাকা চাই, সে চোখ তো ওপরওয়ালা দেবে। তো সেখানেও কিন্তু আছে। তো যতই যেই বলুক এই কথা, আমার ছোটো মাথার বুদ্ধি, কিন্তু ওপরওয়ালা না থাকলে, বা আপনি ভগবান বলুন, সায়েন্স বলুন, যাই বলুন, বিজ্ঞানও কিন্তু মানে, কিন্তু সে এমন এমন জায়গায় পজিশানে থাকে, সে ভেতরে রাখে। ডাক্তারও তো বলে যে ওপরওয়ালা, ডাক্তারের হাতেই তো সব, কিন্তু ওপরওয়ালার মর্জি যা হবে, তো সেই মানতে হয়। কিন্তু ওই কিছু কিছু মানুষ ভাবে, কিন্তু ওপরওয়ালার বিরাট বড় আশীর্বাদ ছাড়া আপনি এক পা এগোতে পারবেন না। এই যে আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল যে চর্চা, এর মধ্যে শুধুমাত্র ঈশ্বর থাকতে পারেন না, এর মধ্যে আমাদের পারলৌকিক জীবন, তারও একটা ভূমিকা রয়েছে। তো আপনার জীবনে এরকম কোনো ঘটনা কি রয়েছে যেগুলো ঐশ্বরীয় বা ঈশ্বর তত্ত্বের বাইরে, কিন্তু যেগুলোকে আমরা ঠিক বাস্তবিক বলতে পারি না? তা সেই ধরনের কিছু ঘটনা কি আপনার জীবনে ঘটেছে? হ্যাঁ, এরকম আমার কাছে খুব কম হয়েছে, কিন্তু হয়েছে মানে এগুলো খুব প্রমাণিত। তার কারণ হচ্ছে যে আপনি ভগবানকে দেখতে পান না, তার অনুভূতি বোঝেন। আমরা স্পিরিটকে দেখতে পাই না, আত্মাকে দেখতে পাই না সবসময়, কারণ প্রত্যেকটা মানুষেরই রাশটা, তাতে সবাই দেখতে পারে না। অ্যাস্ট্রোলজিতে যেমনি বলে যে যাদের হালকা রাশি তারা দেখতে পায়, স্পেশালি তুলা রাশি, তুলা লগ্ন। কিন্তু আমার তুলা রাশিও নয়, কিন্তু তুলা লগ্নও নয়। আমি কিছু কিছু জায়গায় দেখেছি, কিন্তু কথাটা হচ্ছে যে আপনার ভগবানকে যেমনি আমরা সবসময় দেখতে পাই না, আমরা অনুভূতিতে বুঝি যে এটা হলো মানে এটা হওয়ার নয়, এটা হয়েছে। আর তেমনি আপনি ভৌতিক পারলৌকিক ব্যাপার বলুন, সেটাও যখন হচ্ছে, এটা যার সাথে হচ্ছে না, এটা একটা কথা জানেন তো কি, যে আপনার সাথে যতক্ষণ না হবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। কেউ কাউকে কষ্ট দিল, সেটা আপনার সঙ্গে না হলে তো আপনি বুঝতে পারবেন না। অন্যের কষ্টটা শুনলেন, ফিল কিন্তু আপনার হলো না। যার সাথে হয়েছে তার ফিলটা যতটা হয়েছে, অবশ্যই আপনার সেটা হবে না, আমার হবে না। তো সেই রকম আমাদের বর্ধমানে দেশের বাড়ি। তো আমার বাবা ছোট ছিল, তো আমাদের ওই দেশের বাড়িতে হয় না, আতুর ঘর, রান্নাঘর, মুড়ির ঘর, ধানের ঘর, আলাদা আলাদা ঘর। তো আমার দাদু ডাক্তার ছিলেন, তো বিশাল বড় বাড়ি, আর জায়গাও অনেক, ছড়িয়ে ছিটিয়ে রুম করা। তো একজন কাকিমা বলতো আমার বাবা, বিয়ে থা হয়নি, সে বৃদ্ধ হয়েই ওখানেই মারা গেছে, মুড়ি ভাজার কাজ করতো। মারা যাওয়ার পরে ওই দোরগোড়াটায় বসে থাকতো। আমি বাবাকে একদিন জিজ্ঞেস করছি, তোমরা ওদিক দিয়ে ক্রস করতে দেশের বাড়িতে, তো তোমার ভয় লাগবে না? ভয় লাগার কী আছে, কাকি। এবার আমার দাদুর বাবা যে, সে এখন একটুখানি চিন্তা করতো, ঘরে এতগুলো বাচ্চা আছে, তো পিণ্ডদান, কারণ তার কেউ নেই, পিণ্ডদান করে দেওয়াই ভালো। তো পিণ্ডদান করে এসছিল, কারণ এমনিতেও পিণ্ডদান করা উচিত। মারা যাওয়ার পর আমাদের হিন্দু শাস্ত্রে বলুন, যা নিয়ম আছে, পিণ্ডদান করার পর থেকে বাবার আর কেউ দেখেনি। তো আমার ঠাকুমা মারা গেছে 10 দিন হয়নি, বাবারা 5 ভাই। তো একদিন আমাদের বাড়িতে একজন এসছে, ঠাকুমা মারা গেছে 84 সালে, কথা বলছে টিউবলাইট দেওয়ালে, কথা বলতে বলতে বাবা কাঁদছে। আমরা সবাই বসে আছি, ওই কাকুটাও বসে আছে। তো বলছে, কথা বলতে বলতে দেখছি টিউবলাইটটা, চলন্ত টিউবলাইট খুলে গেল, ঝুলছে এভাবে, এভাবে ঝুলছে টিউবলাইটটা।
আমরা সবাই তাকিয়ে আছি, যা হয় সবাই একটা মানে দেখছি, দেখতে দেখতে দেখছি টিউবলাইটটা জ্বলছে। বাবা না চুপ করে গেছে কাঁদতে কাঁদতে, দেখছে টিউবলাইটটা না ভেঙেছে না অফ হয়েছে, কিছু হলো না। এরকম প্রায় 10 দিন কাটেনি তখনও। বাবা না দুবেলায় স্নান করতো, মানে ডিউটি যাওয়ার সময় যেমন চান, আবার রাত্রেবেলা স্নান করে পুজো করতো। স্নান করে বেরোচ্ছে বাথরুম থেকে, দেখছে ঠাকুমা দাঁড়িয়ে আছে। বাবা খুব জোর মাকে চেঁচিয়েছে, মানে এরকম উঠোন দিয়ে ক্রস করে গেল। বাপের বাড়িতে যেন কোয়ার্টার ছিল, মানে প্রচুর গাছ, উঠোনের মধ্যে আমার ঠাকুমা সব বসিয়েছিল গাছগুলো। ওই গাছের একটা গাছের থেকে আর একটা গাছের দিকে হেঁটে হেঁটে ঠাকুমা চলে গেল রাত্রিবেলা, 9টা 9:30টার সময়। যে সব থেকে ছোটো কাকা, কাকার প্রতি না আমার ঠাকুমা একটু বেশি চিন্তা করতো, কারণ ছোট, আর ওই কাকার প্রতি বেশি ছিল। আর এক ছোট দাদুকে বলছে, রাত্রিবেলা মাথার কাছে উঠাচ্ছে, উঠিয়ে আমার ঠাকুমা বলছে, তো শ্রাদ্ধটা তো কিছু হয়নি তখন, উঠিয়ে বলছে, ওঠ, আমার ছোটোটাকে অনন্তকে দেখবি, ছেড়ে যাস না যেন। তো আমরা যতদিন আমার দাদু, ছোট দাদু বেঁচে ছিল, আমার কাকাকে ছাড়িনি। আমার কাকাকে মানে যতদিন সে নিজে বেঁচে ছিল, কাকাকে নিজের কাছে রেখেছিল। ঠাকুমা ভুলে গেছে যে এ করতে, দেখতে। হ্যাঁ, বাবার সাথে এরকম ছোটোখাটো ঘটনা হতো। তো আমার বাবা বাড়ি করেছে যখন, তার কিছু মাস আগে আমার মায়ের বাবা মারা যায়। আমি আগেও বললাম যে আমার দাদু দিদাকে আমার বাবা ভীষণ শ্রদ্ধা করতো, আর আমার বাবাকেও খুব ভালোবাসতো। বাবা এমনি ঘরে বসে বসে মনে মনে ভেবেছে যে বাড়ি করলাম, শ্বশুরমশাই একবারও আমার ঘরটা দেখতে পেলো না, মানে ঘরটা তৈরি হচ্ছে তখন আমার দাদু মারা গেছে, তখন বাড়ি হয়ে গেছে অলরেডি। সেই দিনই মাঝরাত্রে দেখছে দাঁড়িয়ে আছে দাদু, ওই বাড়িতে, নতুন বাড়িতে দাঁড়িয়ে আছে। বাবা তো খুব ন্যাচারাল থাকে, আমি জানি না কেন বাবা কি করে থাকতো, আমারও রিয়াকশান হয়েছে, কিন্তু বাবা একটা মানুষের মতোই মনে হয় ভাবতো নাকি কে জানে, আমি জানি না ঠিক। বাবা যখন কথাগুলো বলতো যে খুব ন্যাচারালভাবেই বলতো, তো আমিও জিজ্ঞেস করতাম, বাবা তুমি এরকম দেখো। আর আমার বাবার কিন্তু তুলা রাশি ছিল, কিন্তু তোমার ভয় লাগে না? বলছে, ভয় লাগার কী আছে, তোমার নিজের লোক মারা গেছে, আত্মার তো আর মরণ হয় না। তো আমি মনে মনে ভাবছিলাম তো দাদুর কথা, তো দেখা দিয়ে গেল যে আমি দেখেছি বাড়িটা। তো বাহ, এইরকম ওর বাবার সাথে ঘটনা ঘটেছে। কিছুদিন আগে একজন দর্শক আমাকে বলছিলেন যে আপনি পারলৌকিক জীবন সম্পর্কে যদি কিছু দেন, অনেক মানুষ শান্তি পাবে। আমি আসলে বিষয়টা বুঝতে পারছিলাম, এই বিষয়টা তো অনেকেরই খুব কষ্টের জায়গা, যেই কারণে অনেক তত্ত্ব, অনেক কথা, অনেক প্রশ্নের উত্তর তারা জানতে চান। এবার অনেকে হয়তো সেই জায়গা থেকে উত্তর খুঁজেও পান। হ্যাঁ, তা আপনার এই ঘটনার থেকে হয়তো অনেকে মানসিকভাবে শান্তি পাবেন, আমি এটুকু বলতে পারি। মৃত্যুর পরে যে সব শেষ হয়ে যায়, অনেকে ভাবে যে মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে, 10 দিনের কাজ হয়ে গেল, 12 দিনের কাজ হয়ে গেল, শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল। না, নট দ্যাট। যতক্ষণ আপনার পিণ্ডদান না হচ্ছে, আত্মা এক তো ওই 12 দিনে তৈরি হয়, বডি তৈরি হয়, আসে 10 দিনের দিন কেন আসে বলে যে কারো রূপ ধরে আসে, কেন বলে আসে, একদম সত্যি ঘটনা, আসে কারো রূপ নিয়ে আসে, কোনো অ্যানিম্যালসের এতে আসেন, কারণ তার নিজের লোক ডাকে আসে। কিন্তু পিণ্ডদান আমাদের হিন্দু শাস্ত্রে আছে, পিণ্ডদান না দেওয়া অবধি তার আত্মার মুক্তি হয় না। সে কোথায় গেছে আমরা তো কেউ জানি না, কিন্তু তার আত্মার উদ্দেশ্যে 1 বছর পর সেটা দেওয়া যায়, সেটা খুব দরকার দেওয়া। যেমন নিয়ম আছে, সেটা তো আমি অত জানিও না। এরকম আমাদের দুর্গাপুরের, আমার বাড়িতে কোনো দিন কিছু হতো না, কিন্তু আমার বাপের বাড়িতে মানে কোয়ার্টারে, তারপরে ধরুন কাজের লোক, আমরা বেড়াতে যেতাম, কেউ থাকবে না। আমাদের এক পিসি বলতাম আমরা, আমাদেরকে দেখাশোনা করতো ছোটোবেলায়, অনেক বছর কাজ করেছে। ও তো আমি থাকবো না রাত্রে, তোমার ঘরে গুরু মহারাজ ঘুরে বেড়ায়, এই হলো। আবার বাবা আরেকজন দোকানে কাউকে বলেছে যে রাত্রিবেলা কম বয়সী ছেলে, যে তুই রাত্রিটা একটু অন্তত শুবি, কারণ তখন খুব চুরি হতো, আমরা জানলা খুলে শুতে পারতাম না, মানে এত চোরছাচর আসতো, তো থাকবি। তো বলেছে, তো থেকেছে, ব্যাস, থাকতে পারছে না। এমনকি ইভেন আমরা দেখেছি, বাবা মা হয়তো সিনেমা দেখতে গেছি, তখন তো 9টা 12টার শো থাকতো,
আমরা এই ঘরে বসে পড়াশোনা করছি, ওই ঘরে মনে হচ্ছে কেউ হাঁটছে এবং ভারী পায়। এখন জানি না কি। শোনার ভুল নয়। না না, এটা একদিনের ঘটনা নয়, হুম। এটা প্রায় দিন। এই হলো, আমি একদিন, আমার এই ঘটনাটা মনে আছে, আমি অনেক কথা ভুলে গেছি, ছোটোবেলাকার কথা, কিন্তু এই ঘটনাটা না আমার চোখের সামনে ছবির মতো হয়ে আছে। আমি এখন ওই মা আমাকে পড়তে বসিয়েছে ওই ইংরেজির জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ লেখার আর বাংলাতে লেখার। বাংলায় লিখতে পারছি না, মাথায় বদবুদ্ধি, ক্যালেন্ডারটা দেখে দেখে লিখছিলাম। আর মা রান্নাঘরে ছিল, সেটা আমি জানি না। আমি জানি মা নয় বেডরুমে আছে, নয় রান্না কোথাও একটা আছে, মোট কথা পড়ার ঘরে নেই, সামনে ঘরে নেই। আমি এবার ক্যালেন্ডারে একদম ডাইরেক্ট দেখে দেখে লিখছি। কি ভাবতে পারবেন না, আমার কাটা দিচ্ছে গায়ে সেসব, মানে সামনে যদি এসে যায় আবার দেখতে পাই, মানে আটকে উঠতে হবে। দেখছি এরকম দরজার আড়াল থেকে এতটা এতটা দেখা যাচ্ছে, লাল বেনারসি পরা, এইরকম এত বড় একটা নথ, এরকম টানা, ঠিক এরকম করে উঁকি মারছে। মানে আমার, ভাবুন তো, আমার তখন অত হ্যাঁ, ছোট সাংঘাতিক। বয়স, এখন কল্পনা করতেই তো ভয় লাগে। বলছি না আমার কাঁটা দিচ্ছে গায়ে। মানে এরম না তাকিয়ে আছে, আর কি অপরূপ সুন্দরী, কি বলবো, মানে এরকম রূপ, আর কত বড় নথটা আপনি ভাবতে পারবেন না, এত বড় সাইজ, আর এই রকম নথ, আর লাল টিপ, লাল বেনারসি, মাথায় ঘোমটা দেওয়া, ঠিক এতটা, কেউ একটা উঁকি মেরে দেখলে যেমন হয় ওই রকম আমাকে দেখছে। আর আমার তো হয়ে গেছে, আমি দৌড়ে লাফ দিয়ে বেডরুমের দিকে গেছি, কারণ দুটো রুম পাশাপাশি, আর ডান দিকে রান্নাঘর। মা রান্নাঘরে, মা বলছে ও ঘরে ঢুকছিস কী জন্যে, আমি এখানে। মা কাজ করছিল রান্নাঘরে কিছু। আমি মাকে দেখছি, মা তো অন্য শাড়ি, সুতির ছাপা, তুমি লাল শাড়ি পরেছিলি, উঁকি মারছিলি, বলছে তোর মাথা খারাপ, পাগল হয়েছিস নাকি, কী করছিলি? বলতেও পারছি না মারের ভয়। তো আমি বলছি জানো মা, আমি এরকম দেখেছি। আমি বললাম তুমি আমায় ভয় দেখাচ্ছ, যেই তো দেখছিস আমি কি পরে আছি, তাহলে এটা কি কি বলছিস? আমি বলছি হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি যে কেউ একটা উঁকি মারলো। আর রূপ, দাদা কি বলবো, আমি এরকম রূপ দেখিনি। বড় বড় চোখ, দারুণ দেখতে, মানে অপরূপ সুন্দরী, ওই রকম করে তাকিয়ে আছে আমার দিকে। ঠিক মানুষের মুখ ওটা, ওটা কোনো যে আমি বলবো যে অন্যরকম কিছু পুতুল বা কিছু, এত বড় মুখটা, আর মাথায় লাল বেনারসি, ওটা বেনারসি শাড়ি, ঘুমটা দেওয়া মাথায়, ঘুমটা দেওয়া। তো দেখলাম, তো হয়ে গেল, আমার পড়া তো মাথায় উঠলো। মা বলছে কী করছিলি সত্যি কর, তখন তো ভয়ের চোটে বলেছি। মা বলছে দেখ আমাদের ঘরে অনেকেই তো বলে আমাদের ঘরে ঠাকুর আছে, তুই ভয় পাস না। বললে কি আর আমার ভয় যায় তখন, তো ভয় লাগছে। আরেকদিন এরকম, আমাদের ল্যাট্রিন টয়লেটটা না বাইরে উঠোনে, কোয়ার্টারে, রাত্রিবেলা বাথরুম পেয়েছিলাম, তো ভাবলাম যাবো, তো মাকে ডাকতে যাব। তো ধরুন পরপর দুটো রুম, আর এখানে ডাইনিং স্পেস, এদিকে রান্নাঘর। ডাইনিং স্পেসের কাছে দেখছি মানে একটা মেল বডি, সিনেমায় দেখেছেন না যে যে বিষ্ণু বলুন আর যত আলো ছিটকায় না, একটা পিছনে একটা রাউন্ড হয়, আলো ছিটকায়, জ্যোতি বেরোয়, মানে সে নানা রং। আমি দেখছি কি একটা আলো ভরে গেছে, আর কেউ দাঁড়িয়ে আছে। ওটা যে একটা ছেলের বডি আমি ওটা বুঝতে পারছি বড় বয়সে, তখন আমার বিয়ে হয়ে গেছে। আমি হাঁ করে তাকিয়ে আছি, আমার আর কথাও নেই, কিছুই না, কিছু বলতেও পারছি না, চুপ করে দাঁড়িয়ে আছি আর ভাবছি যে কে ইনি, এত আলো কোথা থেকে বেরোচ্ছে। এবার দেখবেন আপনি যখনই আপনার সঙ্গে এই সব অলৌকিক কিছু হবে না, আপনার মুখ দিয়ে শরীর নড়বে না, কথা বেরোবে না, কিছু না কিছু একটা ইনসিডেন্ট আপনার সাথে হবে। কারণ আপনি ভাবেন কি হচ্ছে ছাড়া এর থেকে বেশি আপনি মানে এর থেকে বেশি বিশ্লেষণে তখন আর সময় আসে পারবেন না যে আমি কিছু বলি, কিছু ডাকি, কিছু বলি, আমার সমস্যা বলি, বা মাথা কাজ করবে না। প্রায় ধরুন 2-3 মিনিট এরকম তাকিয়ে থাকলাম, হঠাৎ দেখি ঘুটঘুটে অন্ধকার, মানে ওটা মিলিয়ে গেল যথারীতি এরকম। মানে আমি ওই বাড়িতে জানি না, মানে ওই ঘরে আমাদের কাজের বউ তো মানে থাকতে বললেই থাকতো না, মাসি থাকতোই না, বলতো যে না আমি থাকবো না, তোমাদের বাড়িতে খড়ম পরে হাঁটে, আমি পরিষ্কার বুঝতে পারি, তোমার ঘরে ঠাকুর আছে, তোমার চোরও আসবে না, কেউ আসবে না, তোমার ঠাকুরই তোমার ঘর সামলাবে।
এটা কোথায় ছিল জায়গাটা? দুর্গাপুরে বিজন মহেশকাপুর। বিজনে, আচ্ছা। হ্যাঁ, বিজন মহেশকাপুর। তো ওই বাড়িতে তো এরকম মানে একদিন নয়, মাঝে মাঝেই আমার বাবা বলতো, মা বলতো, আমার সাথে তো হয়েইছে মাঝে মাঝে। একদিন দেখছি বেশ মোটা সোটা, আর যা দেখেছি এই একটাই দেখেছি যেটা, সেটা মহিলা দেখেছি, বাকি আমি কিন্তু বেশিরভাগই ছেলেকে দেখেছি। ছেলে এরকম মোটা মোটা হাত, মানে ব্যায়াম করলে যেমন সেই হয় না শরীরচর্চা মাসেলগুলো, করেন। হ্যাঁ, সাদা সেই গেঞ্জিগুলো পরে না, হুম। এতটা হলো পুরো দাঁড়িয়ে আছে, ভগবান জানে কে। আর আমি যে কোনো কিছু কোনোদিন আজ অব্দি জিজ্ঞেস করতে পারিনি কে তুমি, আমি এইটা আর জিজ্ঞেস করতে পারিনি, কারণ যখনই দেখতাম না আমি কেমন বোবা হয়ে যেতাম, আমি বলতে পারতাম না কিছু, শুধু ভাবতাম কে। অন্য সময় ভাবতাম যে এবার যদি আমি দেখতে পাই আমি ঠিক জিজ্ঞেস করব কে, কিন্তু যখনই সামনে সেই ওই সুযোগের ইনসিডেন্ট আসতো না। কোনো দিন বলতে পারিনি যে কে। কেষ্টপুরে আমি এরকম বাড়িতে বসে আছি, তো হঠাৎ আমাদের পরমানন্দজির একটা মূর্তি এরম বসে আছে, মূর্তি পুরো মাটির মূর্তি, এরম বসা ছবি, খালি চোখের সামনে মনে হচ্ছে ঘুরছে, মানে দেখতে পাচ্ছি। হ্যাঁ না, আমি সবসময় বলি না পট করে, যখন বলি মানে হাজব্যান্ডকেই বলি, কিন্তু সেটা এক দুদিন বাদে বলি। তো আমি দেখি যে হচ্ছে নাকি, ফালতু বলবো আমার নিজেরই কেমন একটা লাগে। নিজে শিওর হয়ে তারপরে। হ্যাঁ, আমি আগে দেখি, তো এরকম মনে মনে ভাবছি কি হচ্ছে এটা। তো আমি ঠাকুরকে তো ডাকি, দিন রাত ঠাকুরকে ডাকি, তো সামনে দিয়ে যাচ্ছে তো প্রণাম করলাম, মানে আমি সবসময় এটা করি। আমি ভাবছি এর জন্যে হয়, একটা বসা মূর্তি, গেরুয়া ধুতি পরা, ঠাকুরের যেমনি মূর্তি গুরু মহারাজের। হঠাৎ একদিন আমি বালিগঞ্জ গেছি, আশ্রম গেছি, তো ওই জায়গাটায় তখন ওই মূর্তিটা ছিল না, একটা বিরাট বড় একটা ছাতের মতো, ওখানে এই মূর্তিটা নতুন করেছে। ওটা কিন্তু আমি আগে দেখিনি। বালিগঞ্জ এমনিতে আমাদের কম যাওয়া হতো, দুর্গাপুর থেকে বাসে করে যেতাম, কিন্তু আমি সবসময় তো আর যাওয়া সম্ভব নয়, অনেকটা দূর। হ্যাঁ অনেকটা দূর। আমি গিয়ে দেখছি বাবা এই মূর্তিটা তো ছিল না, সেম যেটা আমি চোখের সামনে দেখতাম, ঠাকুরের সামনে দেখিনি, এমনি মনে হচ্ছে কি চোখের সামনে, চোখের সামনে হ্যাঁ ভাসছে। হচ্ছে সাট করে সরে গেল, মানে ঠাকুরের ছবিটাই এরকম চোখের সামনেই দেখছি ছবির মতো। মনে মনে আবার ভাবতাম কি জানি বাবা, মাথা খারাপ হলো না আমার, কি হলো, এরকম কেন হচ্ছে। অনেকে তো কি সিজোফ্রেনিয়া হ্যাঁ, এটা বলে থাকে, এইসব বলে। এই সমস্ত। আমি ভাবছি আমি হয়তো সবসময় একটুখানি আমি ঠাকুরকে ডাকি, ঠাকুরকে কাজেও যাচ্ছি আমার সাথে, মানে আমি এগুলো বিশ্বাস করি যে আমার সাথে আছে, আমি তুমি আমার সাথে থাকবে, কিন্তু আমার অসুবিধা সুবিধা সব সামলাবে, কোনো সমস্যা হলে মানে আমি বিশ্বাস করি যে ওনাকে ঘর থেকে বেরোনোর সময় সঙ্গে নিয়ে যাও, ওনাকে এসেই আগে দেখা করো, কথা বলো, সে ওখানে থাকে। আর বলে না বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি যে সে থাকে, সে আছে। আমার গাড়ি জাম্প করে, স্কুটার জাম্প করে এরকম হিন্দি সিনেমার মতো হয়ে গেছে, এবং তারপর আমি বেঁচে ফিরে এসেছি। সামান্য পায়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ওখানে লোক দেখেছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার হাড়গোড়ও ভাঙিনি, কিচ্ছু হয়নি, কারণ যখনই হয়েছে তখনই ঠাকুরকে সঙ্গে সঙ্গে ডেকেছি। তো যাই হোক, দিয়ে দেখছি যে ওই মূর্তিটা ওখানে বসানো প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আমি তখন হাজব্যান্ড বলছি এ বাবা, এটা আমি জানো চোখের সামনে ভাসছিল দেখছিলাম, কিন্তু আমি তোমায় বলিনি। কি জানি আবার হঠাৎ হঠাৎ এইসবগুলো হলে তো মনে হয় কি জানি পাগলের মতো এগুলো বলতেও তো আমার কেমন একটা কুণ্ঠা বোধ হয়। তারপর দেখছি যে ওই মূর্তিটা নতুন বসানো হয়েছে, তাও আমি চিন্তা করলাম কি জানি ঠাকুর হয়তো দেখাতে চাইছিল যে আয় এখানে দেখ। বিশেষ করে এই ঘটনাগুলো আপনি যার সামনে বলবেন, সে যখন জিনিসটাকে হালকাভাবে নেবে বা অস্বীকার করবে, তখন নিজেকে, নিজের জ্ঞান বুদ্ধিকে খুব ছোট বলে মনে হয়। আমি, আমার হাজবেন্ড বিশ্বাস করে, প্রচণ্ডভাবে বিশ্বাস করে যে আমি আর আমার এগুলো হয়, আমি তো কাউকে বলি না, তো কিন্তু আমি সেখানেও বলতো আমার নিজের কেমন লাগছে, আমি এরকম চোখের সামনে ভাসছে কেন হঠাৎ হঠাৎ, তো এইরকম একটা ব্যাপার। আর ভূতের ব্যাপার যদি বলেন, তো আত্মা তো সব জায়গায় আছে, কিন্তু ঘটনা দুর্গাপুরে বা এই কেষ্টপুরে খুব বাজেভাবে ব্যাপারটা হয়েছিল। দুর্গাপুরে আমার খুব ক্লোজ একজন, আমার মেয়ের মতোই, বেনাচিটিতেই, তো ওর বাড়িতে এরকম কিছু নেগেটিভ জিনিস ছিল, ওরও শরীর খারাপ লাগছে। ইভেন ওর ওর বাড়িতে কিন্তু ওর মা দেখেনি, ওরা মা বাবা আর মেয়ে থাকতো,
মা দেখেনি, বাবা আর মেয়ে দেখছে। মা একটুখানি রাশবাড়ি, মা বলছে ধুর ওইসব ঘরে কিছু নেই। ভালো কথা। বাবা বলছে এখানে থাকা যাবে না রে, খুব বাজে বাজে জিনিস দেখছি। ওর বাবা রীতিমতো শক্ত মানুষ, ভয় বলছে না, কিন্তু ঘরে একটা মানে এরকম খারাপ জিনিস হলে তো একটা অসুবিধা। বলছে শুধু মাথা, পরপর মানুষের মাথা দেখছে। তারপরে ওর সাথে হচ্ছে একদিন রাত্রি 2টো 1:30 2টো বাজে, আমাকে অনেক রাত হয়েছে, মেসেজ করেছে, ফোনটা পাশে ছিল, বলছে বৌদি দেয়াল আলমারিটা কেউ ঘুষি মারছে। আমি ওকে বলতাম তুমি হনুমান চালিসা করো, চালাবে, জোরে জোরে চালাবে ঘরে, আর পিঙ্ক সল্টে ঘরে রাখো, আর পিঙ্ক সল্টে চান করবে, খারাপ জিনিস আছে। ঠিক আছে ঠাকুরের নাম জপ করো না, ফট করে ভাড়া ঘর ছাড়বো বলে তো ছাড়া যায় না, ওনাদেরও অসুবিধা হবে ফট করে। বলছি তা তো তাড়াতাড়ি বলো, ঘরটা ছাড়ো, একটা ঘর খোঁজো। আর ঘরটা খুব সুন্দর দেখতে, কিন্তু ঘরটার মধ্যে খারাপ জিনিস আছে। আমি শুনেছি এইটুকু। এরপরে একদিন ওর সঙ্গে আমার এই নিয়ে আলোচনা হচ্ছে, গরমকাল, মাটিতে বসে আছি দুজনেই, ঘরে কিন্তু থার্ড পার্সন কেউ নেই। আর যখন আমি প্রিকশনগুলো বলছি, আমার পিঠে জোরে মারলো, বাবা, জোরে মানে ঘুষির মতো মারলো। দেয়ালে ঠেসান দিয়ে আছি, মাটিতে বসে জোরে মারলো। ওই গ্যাপটার মধ্যে, না না, দেওয়াল আর আপনার হ্যাঁ বডির গ্যাপটার হ্যাঁ মধ্যে? গ্যাপটায় জোরে পিঠের মধ্যে মারলো। আমি তো বুঝতে পারি, আমি বললাম আমার পিঠে মারলো। আমি পিছন ঘুরে দেখলাম কেউ নেই, আমি চোখে দেখতে পাচ্ছি না, মারার মতো মারলো আমার পিঠে। জোরে জোরে মারলো, মানে আমার ব্যথা লেগেছে। আমি বলছি যেই হও তুমি, সামনে এসে কথা বলো, সমস্যা কোথায় হচ্ছে, কথা বলো সামনে। হাজব্যান্ড খুব ভয় পেত। আমি ওর বাড়ি থেকে যখন ঘরে যেতাম, আমাকে বলতো যে যদি কোনো সময় আমি রেগে গেছি কিছু, বলছে তোমার এফেক্ট করছে। আমাকে অত সোজা না এফেক্ট করার, সব আমি ওর মুন্ডু ঘাড় ভাঙবো, আমি ভয় পাই। আমি সত্যিকার এসব ভয় টয় আমি পাই না। হ্যাঁ তবে কি একটা ইন্যাচারাল ব্যাপার, তো ওইটা একটা খারাপ লাগে, একটা অস্বাভাবিক হ্যাঁ। অবস্থা হলে তখন তখন আমি তখন বললাম যে আছো সে সামনে আসো। মেয়েটাও কম বয়সী বসে আছে। ইন দ্য মিন টাইম কী হয়েছে, ও আমার কাছে একটা কথা লুকিয়েছে। তো আমার দেখে সন্দেহ লেগেছে, আমি আমি না বুঝতে পারি। আমি যে তুমি তুমি আমার কাছে কিছু লুকিয়েছো কি? তো বলছে কেন? আমি বলছি যে তোমার সাথে কেউ থাকে, এটা আমার মনে হয়েছে। তো বলছে তুমি জানলে কী করে? আর এটা ওর বাবা মা দুর্গাপুরে এক তান্ত্রিক আছে, সে বলেছিল ওকে, আর সে প্রচুর টাকা ডিমান্ড করেছে। সে হাজব্যান্ডের ব্যাপারেও আমি গেছিলাম নিয়ে, তো প্রচুর টাকা ডিমান্ড করেছে। আমি বললাম দরকার নেই সব করার, আমি তোমাকে ঠিক করে দেবো, কোনো চিন্তা, তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুরের শক্তির আগে কোনো শক্তি নেই। তখন আমাকে বললো তুমি জানলে কী করে? তখন আমি বললাম যে আমার মনে হলো তোমার কিছু একটা গণ্ডগোল আছে। বলছে হ্যাঁ একটা মেল থাকে। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, সেজ লিপ ওকে জ্বালাতে বললাম, ঘরে সেজ লিপ জ্বালা, ধুনো জ্বালিয়ে কিছু হবে না, 24 আওয়ার্স হনুমান চালিসা ঘরে চালাও, দেখো সব ঠিক হবে। তখন একটু সুস্থ হয়েছে। তো যখন এইসব আলোচনা করছি তখন তো মা পিঠে মারলই। তখন আমার এতটা চুল ছিল, চুলটায় মনে হলো কেউ রস ঢেলে দিল মাথায়, মিষ্টির রস, দিনের বেলা, বাপরে, পুরো চ্যাটচ্যাট করছে, রস রস পড়লে যেমনি হয় না, ওই রকম মনে হলো মাথায় ফেলে দিল। আচ্ছা, আমি না হাত দিয়ে দেখছি, শুকনো মেঝে, কোথাও কিছু নেই, বসে আছি, বসে বসে কথা বলছি। ওই যে আমি প্রিকশনের কথাগুলো বলছি না, ও আমাকে কিছু করতে পারছে না, ও এইসব আমার ওপর করছে, মারছে, এই সমস্ত হ্যাঁ কাজ করছে। বাবা, দিয়ে আমি বলছি দেখো আমার চুলে কি করলো, আমার চুলে দেখো মিষ্টি রসের মতো চ্যাটচ্যাট করছে। ও তো তখন ফুল নর্মাল না, মানে ওর মধ্যে তো একটা কাজ করছে। যতই কথা বলুক, ও কিন্তু খুব ভালো মেয়ে, আমার সাথে খুব ভালো রিলেশন, ভালোবাসে। আমি বলছি যতই করুক তোমাকে তো ঠিক করেই ছাড়বো, পারবে না আমাকে এই করতে। আমি তো সেকেন্ডের মধ্যে তখনই আমি জব করতে শুরু করে দিয়েছি, তখন আমি জানি আমার সঙ্গে কিছু করতে পারবে না, এইসব করবি। তো ঘরে গিয়ে বলেছি যে তুমি যাবে না, এইসবই ফোনে ফোনে যা বলছো বলো। তো একদিন রাত্রিবেলায় দেয়াল আলমারিটা এরকম ঘুষি মারছে, কেউ ভেতরে আছে, তাকে আটকে রাখা হয়েছে।
শীতকাল, হনুমান চালিসা চালানো হয়েছে। আপনি ভাবতে পারবেন না, দরজা ছিটকিনি মিটকিনি খুলে যেই ওটা চালানো হয়েছে হনুমান চালিসাটা, দরজার ছিটকিনি ফিটকিনি ভেঙে জানলা দিয়ে মনে হলো কেউ একটা বেরিয়ে গেল, চোখে দেখা যাচ্ছে না। ওই হনুমান চালিসা আমি বললাম ফোনে চালাও, ও সারা রাত হনুমান চালিসা চালিয়ে রাখতো। কিন্তু চোখের সামনে দেখা। অ্যান্ড কোয়াইট নর্মাল। ও কিন্তু তুলা রাশি, হুম। আর আমার বাবাও ছিল তুলা রাশি। আমি দেখেছি লক্ষ্য করে, এবং আমি খুব বড় একজনের কাছ থেকে শুনেছি তুলা রাশি এফেক্টেডদের একটুখানি ওরা দেখতে পায় বেশি, বা ওদেরকে এফেক্ট করে, কারণ ওনারাও চান তো যে কারোর শরীরকে ধরবো, ব্যবহার করবে, ব্যবহার করবো। কষ্ট পায় ওনারা, ওনারা তো চলে যাচ্ছে, নিশ্চয়ই তো কষ্ট পাচ্ছে, শরীরহীন ভাবে রয়েছে, শরীরহীনভাবে আছে একটা শরীরে ঢোকার জন্য। তো এখন ও খুব ভালো আছে, ও সেজলিপ জ্বালায়, এখনও জ্বালায়। কারণ সেজলিপ জ্বালিয়ে ও ঘরের মধ্যে সমস্ত খারাপ জিনিস বার করেছে সামান্য। আর ওই হনুমান চালিসা পড়ছে, জপ করছে, পুজো করছে, এই করে করে সব ঠিক করে ফেলেছে। কারণ ওকে খুব এফেক্ট করতো। কেষ্টপুরে আমরা এসছি, ঘর দেখা হয়েছে। কেষ্টপুরের ঘটনাটা মানে বীভৎস ঘটনাটা। ঢুকেছি বিকেল হয়েছে, কাজ সারা হয়েছে। তো আমি ঘরে একটুখানি পুজো পাশা যাই করি, আমি এগুলো করি, কারণ ঘর শুদ্ধি করা খুব দরকার। মন্ত্র জুড়ে বলা বা ওই মন্ত্র চালিয়ে রাখা, ঘর পজিটিভ হয়, প্রচণ্ড ভালো লাগে। কর্পূর জ্বলছে না, যতই ডুপ্লিকেট কর্পূর হোক, কর্পূর তো জ্বলবে, মিনিমাম কিছুটা জ্বলবে, কিছু তো জ্বলবে। যেই জ্বালাচ্ছি দপ করে নিভে যাচ্ছে, যেই জ্বালাচ্ছি দপ করে নিভে যাচ্ছে। আমার তো বুঝে গেছে আমার কিছু তো ব্যাপার না। তখন আমি চিন্তা করছি যে কি হবে, মানে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, ঘর নেওয়া হয়ে গেছে, আমার এখন ছাড়বো বললেও তো আমাকে বাড়িওয়ালা শুনবে না, বলবে বুঝরু কি ফালতু কথা। এত চিন্তায় পড়েছি দাদা। আর সেই সময় আমার কাছেও ওই সেজলিপটা ছিল না। তো সমস্যা শুরু হয়েছে, মনে মনে ভাবছি কী করি কিছু করতে পারছি না। ধুনো জ্বালাচ্ছি, করছি, আর ঠাকুর নাম জপ করছি। আমার তখন আর তো একটাই আমি জানি, আর কিছু আমি জানি না। তখন অলরেডি অর্ডার করে দিয়েছি যে যা হবে দেখা যাবে, আমাকে আগে ব্যবস্থা করতে হবে। ঘর ছাড়বো বলে কি আর ওনারা বলবেন না এখন। এবার সেজলিপ এসে গেছে, তো অনলাইনেই চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, 5-6 দিনের মধ্যে চলে এসছে। তো জ্বালাচ্ছি, ঘরে জ্বালাচ্ছি। ইন দ্য মিন টাইম আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। সে খালি বলছে আমার জ্বর আসছে, আমার শরীর খারাপ, আমার পেট খারাপ, আমার খাবার খেতে পারছি না, এই হচ্ছে না, জল চেঞ্জ করছি। স্টোরের জল এমনিতেই জল খারাপ, ঠিক আছে, আমরা তো কেনা জল খাচ্ছি, জল ফুটাচ্ছি, কিছুতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেমন হয়ে গেছে। রাত্রিবেলা 2টো রুম ছিল, ও এক ঘরে, আমরা এক ঘরে। ও এরকম দরজাটা ভেজানো, আর একতলা ঘর বলে জানলা দরজা ইন্দির ছিন্দির ও বন্ধ করে রেখেছে, চোরের ভয়। ও খুলে শুতে পারবে না কেষ্টপুরে। আর আমরা অন্য ঘরে, আমাদের জানলা খোলা, জানলা ফালা বন্ধ করেনি, ও মেয়ে জানলা বন্ধ করে রেখেছে। এবার কেউ একটা 2 পাল্লার দরজা এরকম ধাক্কা দিয়ে খুলে দরজাটা খুলে যায়। একদিন রাত্রেবেলা দরজাটা এরকম খুলেছে, ও তখন মোবাইলে রিল ফিল কিছু দেখছিল, তো বলছে যে মা মা করে ডেকেছে। আমি তো ওই ঘরে, আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি জানিও না। ও আবার উঠে এসে আমাকে বলছে তুমি গেছিলে আমার ঘরে। তো আমি শুয়ে না অবাক, আমি কোথায় যাব, আমি তো ঘুমাচ্ছি না। কেউ মনে হলো কি কেউ দরজাটা ঠেলে খুললো, দরজাটা তো জোরে ভেজানো। আমি তো মনে মনে তখন, ওকে তো আমি কিচ্ছু বলিনি, বাবা ও ভয় পাবে। তখন আমি মনে মনে ভাবছি রে কী করবো, আমার গেল রাতের ঘুম চলে। সারা রাত চুপচাপ ওই চিন্তা করতে শুরু করলাম। একদিন আমি রাত্রেবেলা বাথরুম গেছি, বাথরুম থেকে যেই বেরিয়েছি, একদম শটান দাঁড়িয়ে আছে একটা ছায়া, ছেলে একদম দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে তো মানে আমার ফার্স্ট ওটা এরকম দেখা, কালো ছায়া মতো একদম, না সাদা ছায়া, একটা ছায়া, এবং ছেলের ওটা অবয়ব, মাথা কাজ করছে না, মানে আমার হট করে ওরকম রাত্রিবেলা দেখার পরে না আমি মুখ নিচু করে, আর মানে আমার খুব তাড়াতাড়ি আর কিছু আমার মাথা কাজ না করুক, ঠাকুরের নাম আমার সাথে সাথে থাকে। আমি জব করতে করতে ঘরে গিয়ে চুপ করে শুয়ে আছি, আর আমার যে কি হচ্ছে, মানে কতক্ষণে সকাল হবে, তখনও তো সেই স্লিপটা আসেনি। দিয়ে এবার
চুপচাপ চিন্তা করছি কী করবো। রাত্রেবেলা মেয়ে শুয়ে আছে, মেয়ে বলছে ঘুমিয়ে পড়, আমি শুতে যাব, তোকে একটু জব করে দিয়ে যাই। আমি আমার জ্বালায় আছি, বলতে তো আর পাচ্ছি না কিছু মুখে। এবার হাজব্যান্ড বলছে যাও ওর মাথায় একটু জব করে দিয়ে এসো। বলছে আমি এখন শোবো না, এ করো না, যা করে। হ্যাঁ, 11টা বাজে আজকালকার দিনে, এমনি তারপর কিছু অফিসারে ও কাজ করছে, আমি আর শুয়ে পর সকালবেলা করবি, ছেড়ে দে, আমি আমার ঘুম পেয়েছে। বলছি তুমি ঘুমাবে তো বলতে পারছি না কোনো কথা। আমি জব টপ করে দিয়ে আসছি, তো ঘুমাচ্ছে, ঠিক আছে, শরীর ঠিক আর হচ্ছে না। ঘরে এসে শুয়েছি, আবার একদিন দুদিন বাদে দেখছি আবার দাঁড়িয়ে আছে ওই বাথরুমের সামনে। হ্যাঁ, আমি তো ভাবছি যে এই রে কী কাণ্ড। দিয়ে সকালবেলা ওকে বলেছি যে ও যে কী করবো এখন, চিন্তায় পড়ে গেছে তো দুজনে। শেষ দিন তার মধ্যে চলে এসছে। এবার ব্যাস, আশা কি আশা, আমি তো একদম পুরো ধোঁয়া করে দিয়েছি। আর ঘরটা খুব সুন্দর, ঘরটা দেখিয়ে আসলে মেয়ের পছন্দ হয়ে গেছিলো, মানে মার ভালো লাগবে এখানে। চালাচ্ছি 4-5 দিন হবে, 6 দিন হবে, এরকম হবে। ওপরে ভদ্রমহিলা হাজব্যান্ডের ফটো নিয়ে নিচে নেমেছে, ওপরে থাকতো। হ্যাঁ, এবার কী হচ্ছে, আমার ঘর এই সিঁড়িয়ে ওপরে উঠে গেছে দোতলা, তো আমি ধোঁয়াটা না ফুঁ দিয়ে ওপর দিকে উঠাতাম, যাতে ওর ঘরটাও শুদ্ধি হোক। আমি তো 4 ধারে দিচ্ছি, আর এই কচুরিপানা খুব কেষ্টপুরে আছে। সেই জানলা বাইরে বাউন্ডারি থেকে শুরু করে ট্যাঙ্কির জলে পর্যন্ত পিঙ্ক সল্ট ঢেলে দিয়েছি। জলের ট্যাঙ্কিটা বাইরেই ছিল, তো বাড়িওয়ালা দেখতে পাবে না। দিদি বাবা সবারই ভালো হবে। রান্না খারাপ হয়ে যাচ্ছে, এবেলা রান্না ওবেলা খারাপ হয়ে যাচ্ছে, চিকেন খারাপ হয়ে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ফ্রিজে রাখলেও, ফ্রিজে রাখি, বাইরে রাখি, খাবার একদম পচে যাচ্ছে পুরো। আমি চিন্তা করছি যে এবেলা রান্না কী করে খারাপ হয়, কষাচ্ছি, এই করছি, কোনো দিন হয় না। খুব খারাপ সিমটমস। এবার ভদ্রমহিলা নিচে নেমে এসছে, আমি রান্না করছি। বলছে কাকি একটা কথা বলবো, তোমার টাইম আছে? বললে হ্যাঁ বলো। কম বয়সী মেয়ে, একদম কম বয়সী, 26-27 বছর বয়স হবে, বিধবা হয়ে গেছে। তোমার সাথে একটু কথা আছে। বসেছে, বলছে আমি জানি না ঠাকুরের কী কৃপা, বা তোমরা কি করে এখানে এলে, বা আমার কিছু ভালো হবে, আমি তো যাকে খুশি ভাড়া দিয়ে দেবো, কিন্তু তোমরা এসে আমার ভালো হয়েছে। আমি না চুপ করে শুনছি, আমার তো ভেতরে ভেতরে তো দেখুন আমার মনে চলছে ওটাই, আমার কথা শুনছি ঠিকই। আমি বলছি কে, এই ছবিটা কার? বলছে আমার স্বামী। আমার তো আরও হয়ে গেছে। তারপরে আমাকে বলছে যে তুমি যে একটা ধোঁয়া দাও, ওই ধোঁয়াটায় আমি খুব ভালো থাকি। আরও আমার অবস্থা খারাপ শুনে, আমরা কোথায় এসে পড়লাম। আমরা যখন দুজনে কথা বলতে শুরু করেছি, হাজব্যান্ড ওখান থেকে উঠে, ওর সাথে আমি কথা বলছিলাম, তো আস্তে আমরা দুটো মেয়েতে কথা বলবো, ও উঠে গেল। আমি আবার ডাকলাম, এলাম এসো। ও ফটোটা কুলে নিয়ে বসে আছে, বউটা, ছোট্ট একটা ছেলে, ওই 8-9-এ পড়ে। ছেলেটা পর্যন্ত অ্যাবনর্মাল হয়ে, মানে হালকা একটা অ্যাবনর্মাল লোক দেখলে না ভয়ে দরজার পিছনে ঢুকে যায়। এটা ফোবিয়া কাজ করছে। হ্যাঁ, মারা যাওয়ার পর থেকেই ও কিছু দেখেছে না দেখেনি আমি জানি না, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকেই এগুলো হচ্ছে। বলছে তোমরা এসেছো, তোমাদের এই ঠাকুরের ছবি দেখিয়ে বলছে যে এই ঠাকুরের কিছু লীলা, কী লীলা আমি জানি না। আমি 3 বছর ঘুমাইনি, আমার স্বামী 3 বছর মারা গেছে, আমি 3 বছর ঘুমাইনি। 3 বছর আমি সারা রাত ছাদে ঘুরে বেড়াই, সারাদিন ঘরে কাজ করি, তারপরে আমি সারা রাত ঘুমাতে পারি না। ছেলেটা কেমন পাগল পাগল হয়ে গেছে, ভয় পায় খালি, আর আমার মনে হয় ছাদ থেকে লাফ দিই। আর তুমি একটা কি জ্বালাও, ওই যেই বলেছে যে আমি ভালো থাকি, আমি তো 1 সেকেন্ড সময় নিইনি, ওখানেই সেজলিপের প্যাকেটটা মাটিতেই ছিল, যেটা যে জ্বালাই সেটা আমি না ফট করে ওখানেই জ্বালিয়ে দিয়েছি, কারণ আমি জানি ওইখানেই আছে, ও যায়নি কোথাও। আমি তখন বললাম, ভালোভাবেই বলেছি, আমি বললাম যে আমি জানি তোমার ঘরে খারাপ জিনিস আছে, মুক্তি পায়নি তোমার স্বামী। তো তখন স্বীকার করলো নিজে মুখে। মানে আমি এত বড় কথাটা আপনার চ্যানেলে বলছি, যদি কোনো দিন ও দেখে, ও জানবে আমি একটা মিথ্যেও বলছি না। নাম বলতে পারছি না কারণ এটা বাজে ব্যাপার হবে। তো আমি বললাম হ্যাঁ তোমার ঘরে আছে। তো তো যখন জ্বালিয়েছি, ও দেখছি গিলছে, ধোঁয়াটা গিলছে রীতিমতো,
মানে যেমন করে খায় না ওরকম করে, ওটা ধোঁয়াটা খুব বাজে গন্ধ, ইনহেল করছে। হ্যাঁ মানে পুরো নিচ্ছে পুরো, এবং ও খুব ভালোভাবে কথা বলছে। বলছে যেদিন বাড়ি কমপ্লিট হয়েছে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, গরমকাল ছিল, ড্রিঙ্ক করেছিল, উপরে মারা গেছে, আমার ছেলে দেখেছে সামনে কিভাবে মারা গেছে, আমি নিচে ঘর পরিষ্কার করছিল, লেবার পেমেন্ট করেছে, সব করেছে, করে কিন্তু ঘরটা সুখ পায়নি, অতৃপ্ত অবস্থায় হ্যাঁ, রয়েছে। এবং হয়তো সেরকমভাবে ভালো করে ঠিকঠাক কাজ হয়নি, যার জন্য ওনার আত্মা শান্তি পায়নি এবং ঘরেই ঘুরছে। তখন বলছে যে আমার ঘরে এরকম হয়, এবং তখন ওই জন্যই বলেছে যে ঠাকুরের কৃপা, যে তোমরা এলে, যে তোমরা এসে, আমি তো সাথে সাথে শোনার পরেই আমি বললাম শোনো একটা কথা বলছি, কিছু মনে করো না, আমি প্রোটেকশান দেবো, আমার সাথে কিছু, আমার কিন্তু কিচ্ছু হয়নি, আমার আমার কিছু হবে না, আমার মেয়ের ওপর এফেক্ট শুরু হয়ে গেছে, আমার মেয়ে সুস্থ, মেয়ে অসুস্থ হয়ে গেছে, আর চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে মেয়ে। তো আমি বললাম আমরা থাকবো না, আমরা ঘর ছেড়ে দিচ্ছি, আর তোমারও, ওর পারিবারিক কিছু সমস্যা বললো, আমি বললাম তোমরা ভালো চাও এই বাড়িটা বিক্রি করো, যে আসবে সে পুজো অর্চা করে নিশ্চয়ই সেরমভাবে কিছু করবে, তোমরা মা ছেলে আছো, একটা ছোটো ফ্ল্যাট নিয়ে একটা ঘরে থাকো, শান্তিতে থাকবে, এখানে তুমি অসুস্থ হয়ে যাবে। আর এই পাতাটা মানে আমরা বেশি দিন থাকিনি, আমরা এই পাতাটা জ্বালাও, ওকে বেশিটাই দিয়ে দিলাম। তারপর আমি একটা স্টোন ব্রেসলেট একটা অর্ডার করলাম ওর ছেলের জন্য, ওর ছেলে আমাকে দেখলেই না ভয় পালাতো ভেতরে, তারপরে আস্তে 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 দেখছি আমার সাথে কথা বলছে, মানে আস্তে আস্তে ও নর্মাল হচ্ছে। ওই ধোঁয়াটা আমি পাতাগুলো দিয়ে দিলাম বেশিরভাগটা, বললাম জ্বালাও, ছেলের সামনে জ্বালিয়ে রাখো। তো জানি না ছেলের মধ্যে কি আছে না আছে, আমি তো এসব এত কিছু বুঝিও না জানিও না, কিন্তু ছেলে নর্মাল হয়ে গেল। আচ্ছা, এটা খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, ছেলে নর্মাল হয়ে গেল। আমি বললাম এই পাতা যতদিন এই বাড়িতে আছো তুমি ঠিক করতে পারবে না, কারণ তোমার ফিনান্সিয়াল যে অবস্থা, এই ঘরকে শুদ্ধি করা অত সস্তা না, কিন্তু তুমি অ্যাটলিস্ট তুমি ঘরে ঠাকুরের মন্ত্র চালাবে, আর এই পাতার একদিন দুদিন বাদে বাদে জ্বালাবে। বলছে আমি খুব ভালো আছি, আমি 3 বছর ঘুমাইনি রাতে। কষ্ট, কষ্ট মানে বউটাকে আমি দেখতাম, একটা বাচ্চা মেয়ে ঝিমাতো, সারাদিন কাজ করতো, ঝিমাতো, সে আমরা যাওয়ার পর থেকে, মানে আমি শেষ লিভ দেওয়ার পর থেকে রাত্রিবেলা ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, এবং মা, ছেলেটা মাঝরাত্রে উঠে উঠে মাকে দেখতে যেত, উঠতো, মা কোথায়, মা কোথায়, মা ছেলেই থাকতো। দুর্বিষহ জীবন হয়ে গেছিলো। ওই সামান্য একটা পাতাতে এত বড় উপকার হবে, মানে ঠাকুরের অসীম করুণা, কে কার মাধ্যমে ঠিক করে দাদা কেউ বলতে পারে না, যে যতই বড় বড় কথা বলুক, ঠাকুর পুতুলকে দিয়ে কাজ করিয়ে নেয়, মানুষ তো দূরের ছাড়। তো এখনও আমার সাথে মাঝে মাঝে কথা হয়, ছেলেটা খুব ভালো আছে, পড়াশোনা করছে, ওই বাড়িতেই আছে, এখনো বাড়ি বিক্রি করতে পারিনি। আপনার কথা শুনে আমারও খুব ভালো লাগলো। আসলে আধ্যাত্মিকতার কাজই হলো মানুষকে শান্তি দেওয়া। মানুষ নিজের মতো ব্যাখ্যা করতেই পারেন, কারণ মানুষের নিজস্ব সংস্কার, বিশ্বাস, ধ্যান ধারণা, জ্ঞান বুদ্ধি রয়েছে, কিন্তু যেটা চিরকালীন সত্য সেটা আমি অস্বীকার করলে সত্যই থেকে যাবে। তো আজকে দিদির সাথে এই যে কিছুটা সময় কাটালাম, অত্যন্ত মূল্যবান সময় আমি কাটালাম, অনেক কিছু জানলাম, আপনাদেরও জানালাম। আপনাদের জীবনেও যদি কোনো অলৌকিক ঘটনা থাকে, অবশ্যই দৈব অলৌকিক ঘটনা, তার সঙ্গে যদি পারলৌকিক কোনো অভিজ্ঞতা থাকে, আমাকে 9875585972 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, দয়া করে ফোন করবেন না, এটুকু অনুরোধ করছি, কারণ আমি মাঝে মধ্যে কোনো কাজে ব্যস্ত থাকি, ফোন রিসিভ করতে পারি না। হোয়াটসঅ্যাপটা করবেন, আমি কিছু বলতে চাই এই হিসাবে, বা হাই যাই লিখুন, আমি আপনার সঙ্গে প্রয়োজন মতো বা সময় মতো যোগাযোগ করে নেব। আজকের মতো আমি এখানেই এই পডকাস্টটি শেষ করছি। আমি রমি গোস্বামীকে, বা আমার দিদিকে, আমি ওনাকে দিদিই বলি, রমিদিকে আমি আজকের মতো বিদায় জানাবো। এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আর একটা ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, শেয়ার করুন, হাইপ করুন, এবং দিকে দিকে ছড়িয়ে দিন সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দিদিকে, কিন্তু দাদা পাশে বসে আছেন, দাদা তো ক্যামেরার আড়ালে রইলেন এবং সুন্দর শ্রোতা হয়ে আমাদের সাথ দিলেন। আমি দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পডকাস্ট শেষ করছি। নমস্কার।